চূড়ান্তভাবে সেটা বলার সুযোগ নেই, কারণ কিছুটা হলো সেটা আলাপ আলোচনায় থাকছে। একটা বড় জায়গা এখন হয়ে গেছে গত কয়েক বছর ধরে, যে জাতিসংঘের যখন সাধারণ পরিষদ হয়, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে তো বটেই, আরো কিছু রাষ্ট্রের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক বক্তব্য রাষ্ট্রপ্রধান দিয়ে থাকেন, সেখানে এই রোহিঙ্গা প্রসঙ্গটি আসে। আর 2025-এ যে সম্মেলন আলাদাভাবে হয়েছে, সেখানে কিন্তু আপনি যেটা বললেন সুনির্দিষ্ট ভাবে, অর্থাৎ খুব বেশি দিন আগে না, সেপ্টেম্বর 2025-এ বেশ কয়েকটি রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, তারা কিন্তু এই অর্থনৈতিক সহায়তার কথা বলেছে যে কিছু কিছু জায়গায় অব্যাহত থাকবে। যদিও আমরা জানি যে গত বছর ইউএসএআইডি এবং মার্কিন যে অন্যান্য সহায়তা সামগ্রিকভাবে কমে গেছে, যেটার একটা চাপ সারা বিশ্বেই পড়েছে, রোহিঙ্গাদের ক্ষেত্রে পড়েছে। এখন বিষয় হলো যে যেহেতু সারা বিশ্বে এখন বিভিন্ন ধরনের সংকট চলছে, শরণার্থীদের সংকট রয়েছে, সেই জায়গাতেও এই অর্থায়নের প্রয়োজনটা দেখা দিয়েছে। এবং এখানে এটাও বাস্তবতা যে বড় বড় যে সংস্থা, যেমন ইউএনএইচসিআর, জাতিসংঘের যে শরণার্থী সংস্থা থেকে শুরু করে অন্যান্য বড় বড় অনেকগুলো সংস্থায়, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এগুলোর সবচেয়ে বড় ফান্ড আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ, এবং তাদের ট্যারিফ এবং সাম্প্রতিককালে যে যুদ্ধাবস্থা চলছে মধ্যপ্রাচ্যে, সেগুলোর দিকে তাদের মনোযোগ রয়েছে। কিছুটা হয়তো তারা ইউক্রেনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আছে। কাজে রোহিঙ্গা বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের রেডারে হয়তো প্রাধান্য পাচ্ছে কম, কিন্তু অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নের অংশ থেকে শুরু করে এবং আমাদের এই অঞ্চলের যারা আছে, মালয়েশিয়া সহ অন্যান্য অনেক দেশই, অনেকে কিন্তু বলছেন যে ওইটারই বলা চলে যে এক ধরনের একটা পাশাপাশি তারা বলছেন যে অন্তত অর্থনৈতিক সহায়তা বা এখানে যে ফান্ডের প্রয়োজন আছে, এটা ওনারা চালিয়ে যাবেন। তবে তুলনামূলকভাবে আগের চেয়ে তো কমে এসেছে, এবং যে ঘাটতিগুলো প্রতি বছর হয় সেটা কিন্তু এখনো পূরণ হয়নি। কাজে এটা ভবিষ্যতে আরো বড় সংকট হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ জনাব আসিফ মনির। সংকটের টেকসই সমাধানের চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা সংকট ব্যবস্থাপনায় সীমাবদ্ধ দেখছি। আপনি যদি বলেন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক ফ্যাক্টরগুলোকে বাংলাদেশ কিভাবে কাজে লাগাতে পারে? অতীতে যেটা বলা হয়েছে অনেক সময় যে চাপ প্রয়োগ, এখন চাপ প্রয়োগে তো আমরা আগেও দেখেছি, এটা চাপ প্রয়োগের কথা আগেও ছিল যে মিয়ানমারের উপরে অতীতেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্যাংশন এসেছে, আহ, অর্থনৈতিক এবং অন্যরকম আরো কিছু স্যাংশন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাদের প্রতিবেশী রাষ্ট্র বা এশিয়ার ভূ রাজনৈতিক জায়গায় যে বলয়, প্রভাবের বলয় রয়েছে মিয়ানমারের, সেটি কারণেই কিন্তু তারা টিকে যেতে পারে বা পারছে। আবার বড় রাষ্ট্রগুলো তাদেরও কিছু স্টেক আছে মিয়ানমারে, যে কারণে এই চাপ প্রয়োগের জায়গায় কেউই কিন্তু এগিয়ে আসে না। আমরা দেখেছি একেবারে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলও সেটা হয়নি। তাহলে উপায় কি? যেটা হতে পারে, একটা হচ্ছে যে চাপ নয়, নেগোসিয়েশনের জায়গায় যাওয়া, আলাপ আলোচনার জায়গায়, বিশেষ করে যারা মিয়ানমারের বন্ধু ভাবাপন্ন, তাদের সহযোগী রাষ্ট্রগুলো আছে, তাদের উপরে একটা প্রভাব বিস্তারের চেষ্টা বাংলাদেশ করতে পারে। কিছু কিছু প্রক্রিয়া একসময় শুরু হয়েছিল, কিন্তু এখন সেগুলোকে আবার চালু করার প্রয়োজন আছে। এবং মিয়ানমারের উপরে প্রভাব বিস্তার করতে পারে এরকম রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতার জায়গা। এবং 25-এর যে সম্মেলন হয়েছিল, ওখানে কিন্তু একটা বড় বিষয় ছিল যে মিয়ানমারে যে এখন যুদ্ধাবস্থা চলছে, এইটা স্থিতিশীল না হলে অন্য কোনো কিছু আলাপ করা যাচ্ছে না। কাজে এখানে মধ্যস্থতাকারী হোক, বিশেষ করে যারা পিস বিল্ডিং এর ক্ষেত্রে মধ্যস্থতা করেছেন অন্যান্য দেশে যখন আভ্যন্তরীণ সংকট হয়েছে, আমরা ইন্দোনেশিয়াতে দেখেছি, ইস্ট তিমুরের ক্ষেত্রে, আরো অনেক জায়গাতে, আফ্রিকাতেও কিছু কিছু জায়গায় হয়েছে, যেখানে জাতিসংঘ সহ তাদের বিশেষ দূত ছিল যারা এই নেগোসিয়েশনের চেষ্টা করেছে। তো সেরকম জায়গায় হয়তো বাংলাদেশ, একটা হচ্ছে বাংলাদেশ নিজে কিছু করতে পারে, সফট ডিপ্লোমেসি, আরেকটা হচ্ছে যে মধ্যস্থতাকারী কারা হতে পারে সেই ব্যাপারটাকে প্রমোট করতে পারে। জি, জনাব আসিফ মনির, নাগরিকত্ব, নিরাপত্তা, নিজ গ্রামে ফিরে যাওয়ার অধিকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ, এই নিশ্চয়তাগুলো ছাড়া রোহিঙ্গাকে ফিরতে না চাইলে বাংলাদেশের করণীয় কি? আমার একটা প্রিয় টপিক আছে, সেটা আমি উল্লেখ করি। এটা এখন পর্যন্ত খুব একটা চেষ্টা করা হয়নি এবং এটার ব্যাপারে মত এবং বিভিন্ন রকম মত আছে। সেটা হচ্ছে যে তৃতীয় দেশ, এটা সাময়িকভাবেও হতে পারে। এটা কিন্তু আন্তর্জাতিক কোনো বাধা নেই যে তৃতীয় একটি দেশে সাময়িক কালের জন্য তারা যেতে পারে। আমরাও তো বলছি আমাদের এখানে সাময়িক কালের জন্য তারা আছে। তো সেই তৃতীয় দেশটি যে পশ্চিমা বিশ্বের কোনো দেশ হতে হবে এরকম কিন্তু কোনো আন্তর্জাতিক নিয়ম কোথাও নেই। তো আমরা যখন দক্ষিণ পূর্ব এশিয়ার কথা বলছি, মালয়েশিয়াতে তো রোহিঙ্গারা নিজেরাই যাওয়ার ব্যাপারে অনেক সময় আগ্রহী। আপনি যে ভলেন্টারি যাওয়ার কথা বলছেন, তারা তো সমুদ্র পথেও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে, তারা নিয়ে যেতেই পারে। কিন্তু মালয়েশিয়া যে
আগবাড়িয়া বলবে এমন কোনো কারণ নেই, দায়টা আসলে আমাদের এখানে এটাও একটা ডিপ্লোমেসির অংশ হতে পারে, যেখানে আমরা এই অন্তত এই আইডিয়াটাকে প্রমোট করতে পারি। এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজনৈতিক ভাবেও অতীতে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে, যে না, এটা হতে হলে সবাইকে নিয়ে যেতে হবে এবং পশ্চিমা বিশ্বে। এটা কিন্তু কোথাও লিখিতভাবে নেই আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্যে। কিন্তু বাংলাদেশকে এখানে একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। যদি মালয়েশিয়া হয় বা ইন্দোনেশিয়া হয়, তাদের সাথে এটা অন্তত, যেটা আমরা বলি যে টেস্ট দ্য ওয়াটার্স, সেটা করে দেখতে হবে, যে আলাপ আলোচনা করে দেখতে হবে। যেটা আপনি বলছেন যে তৃতীয় একটি দেশে, আমরা কিন্তু এটুকু জানি যে 2017 আগে প্রায় 3 লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে ছিল। আমরা কিন্তু সেটা ম্যানেজ করে এসেছি মোটামুটি ভালোভাবে। এটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি সংকটে তখনো পড়িনি। এখন যদি আমরা 9 লাখের কথা বলি, আরো অতিরিক্ত 9 বা 10 লাখ, তাদের একটা ব্যবস্থাপনার জন্য নেগোশিয়েট করা যেতে পারে, যে আংশিক ভাবে এবং পার্মানেন্ট না, যদি মিয়ানমারের অবস্থা উন্নত হয় তাদের দেশ থেকেও আবার ফেরত যাবে। এই আলাপ আলোচনাগুলো আঞ্চলিকভাবে অন্তত চেষ্টা করে দেখা যেতে পারে।